নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকে যদি নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন শুরুতেই গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল, তারপরে আস্তে আস্তে অনেকটাই পরে প্রায় 0.5%-এর কাছাকাছি পড়েছিল, কিন্তু যদি সেই লেভেল থেকে দেখেন তাহলে অনেকটাই রিকভার করে গেছে। যদি দেখেন বোটম লেভেল থেকে প্রায় 0.60% রিকভার করেছে, কিন্তু দিনের শেষে নিফটি ফিফটি 0.56% পড়ে বন্ধ হয়েছে। আর যে খারাপ ব্যাপার হলো সেটা হচ্ছে এই 25,000 এই লেভেলের নিচে বন্ধ হয়েছে। আজকের দিনের যদি লো দেখেন 24,824, সেইখান থেকে কিন্তু অনেকটাই রিকভার করে গেছে। তবে যদি দেখেন এই নিফটি ফিফটি এই বড় ইন্ডাইসেসটা বাদ দিয়ে বাকি যে ইন্ডাইসেস গুলো যেমন মিড ক্যাপ, স্মল ক্যাপ, এইগুলো কিন্তু ভালোই পারফর্ম করেছে। যদি দেখেন নিফটি নেক্সট ফিফটি, এটা তো 0.02% বাড়া। তারপর নিফটি ব্যাংক, এটা 0.37% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এটা 0.38% পড়েছে। মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 0.34%। আবার যে নিফটির বড় বড় ইন্ডাইসেস গুলো যেমন 100, 200, 500, এইগুলো কিছুটা পড়েছে। তবে মিড ক্যাপ দেখতে পাচ্ছেন, মিড ক্যাপ প্রায় 0.5%-এর উপরে বাড়া রয়েছে। এবং স্মল ক্যাপ, এতে তো ভালো তেজি দেখা গেছে। স্মল ক্যাপ 100 দেখতে পাচ্ছেন 0.67% বেড়েছে। তারপর যে স্মল ক্যাপ 50 আছে, এটা 0.71% বেড়েছে। তারপর স্মল ক্যাপ 250, এটা 0.74% বেড়েছে। কিন্তু দেখুন আজকের দিনে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এগুলো বাড়লেও অনেকের পোর্টফোলিও কিন্তু লালেই বন্ধ হয়েছে। কারণ দেখুন আজকে যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ বেড়েছে, এদের মধ্যে কিছু স্টক প্রায় 8 থেকে 10% পর্যন্ত বেড়ে গেছে। কিন্তু যদি সংখ্যার হিসেবে দেখেন তাহলে কিন্তু অল্প কিছু স্টকই বেড়েছে, বেশিরভাগ স্টকই আজকে লালে বন্ধ হয়েছে। দেখুন এই ইউএস ইরানের উপর অ্যাটাক করার পর অনেকেই কিন্তু অনুমান করছিল এই ইরান দেশটা এই যে স্টেট অফ হরমুজ সেটা বন্ধ করে দিতে পারে। তো সেই কারণের জন্যই সবার মধ্যেই কিন্তু একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়েছিল যে আজকের দিনে হয়তো বাজার খুব খারাপ পারফর্ম করতে পারে। কিন্তু যদি দেখেন এই ইউএস অ্যাটাক করার পরেও প্রায় 30 ঘন্টা পেরিয়ে গেলেও এই ইরান এখনো পর্যন্ত কোনো অ্যাটাকও করে উঠতে পারেনি, এমনকি এই যে স্টেট অফ হরমুজ সেটাও বন্ধ করে উঠতে পারেনি। যদিও ইরান বলেছিল তারা কিন্তু রিটেলিয়েট করবে, মানে এই যে ইউএস এয়ার স্ট্রাইক করেছে তার প্রতিশোধ নেবে। কিন্তু তারপর আমেরিকার তরফ থেকেও কিছু হুমকি গিয়েছিল। আমেরিকা বলে দিয়েছিল এই ইরান যেন কোনোভাবে রিটেলিয়েট করার চিন্তা ভাবনাও না করে, তাহলে কিন্তু আবার বড় ধরনের স্ট্রাইক হতে পারে। আর দেখুন ইরান কিন্তু এই যুদ্ধ আপাতত চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু তাদের যে মিসাইল সেটা বারবার ইসরায়েলের উপর ছুঁড়ছে, কিন্তু এতে ইসরায়েলের কোনো ক্ষতি হচ্ছে না, কারণ তাদের যে অ্যান্টি মিসাইল সিস্টেম রয়েছে সেগুলো কিন্তু এই যে মিসাইল গুলো পুরোপুরিভাবেই ধ্বংস করে দিচ্ছে। আর যদি সংখ্যার হিসেবেও দেখেন তাহলে ইসরায়েলে দেখুন এই যে যুদ্ধ তৈরি হয়েছে এতে এখনো পর্যন্ত 24 জন মানুষ মারা গেছেন, কিন্তু সেখানে যদি এই ইরানের হিসাব দেখেন এই ইসরায়েলের স্ট্রাইকে ইরানের প্রায় 950 জন মানুষ আজ পর্যন্ত মারা গেছেন। তার মানে বুঝতে পারছেন ইরান কিন্তু আস্তে আস্তে ব্যাকফুটের দিকেই চলছে, কারণ এদেরই ক্ষতি বেশি হচ্ছে। ইরানের যে 3টে নিউক্লিয়ার ফ্যাসিলিটি ইউএস কিন্তু সেইগুলোকে স্ট্রাইক করে প্রায় ধ্বংসই করে দিয়েছে। যদিও এরপর ইরান বলেছিল এই ইউএস এর যে নাভাল ফ্লিট রয়েছে তার উপর অ্যাটাক করবে এবং এই যে স্টেট অফ হরমুজ সেটা বন্ধ করে দিতে পারে। এবং ইরান এটাও বলেছে তারা যে এই নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার কাজ সেটা কিন্তু চালিয়ে যাবে। ইরান টু কন্টিনিউ ইউরেনিয়াম এনরিচমেন্ট ডেসপাইট ইউএস অ্যাটাক। আর যদি দেখেন এই বক্তব্যের কিছুক্ষণ পরেই আজকেই আবার এই ইসরায়েল ইরানের এই যে ফর্দো নিউক্লিয়ার সাইট রয়েছে তার উপর অ্যাটাক করে দিয়েছে। তো বুঝতে পারছেন ইরান কিন্তু সব দিক থেকেই কোণঠাসা হয়ে পড়ছে, কিছু বললেই আবার নতুন করে অ্যাটাক শুরু হয়ে যাচ্ছে। আর দেখুন এই যে ইরান বারবার এই স্টেট অফ হরমুজ সেটা বন্ধ করে দেওয়ার কথা বলছে, এটা কিন্তু বন্ধ করে দেওয়া এত সহজ নয়। কারণ যদি দেখেন এই ইরানের পাশে আরো বড় বড় দেশ রয়েছে যেগুলো তেল উৎপাদন করে, যেমন ইরাক, তারপরে এই সৌদি আরবিয়া, কুয়েত রয়েছে, তারপর বাহারিন রয়েছে। তো ইরান যদি স্টেট অফ হরমুজ বন্ধ করে দেয় তাহলে কিন্তু এই দেশগুলোর সঙ্গেও ইরানের একটা ঝামেলা লেগে যাবে। মানে পরিস্থিতি এখন এমন হয়ে গেছে ইরান কিন্তু ব্যাকফুটে যেতে বাধ্য। আর দেখুন এই যে ইউএস এয়ার স্ট্রাইক করেছে তার ফলে বাজার কিন্তু এটাকে খুব একটা বেশি নেগেটিভ ভাবে নিচ্ছে না। কারণ হিসেবে যদি দেখেন আজকেই ক্রুড অয়েলের প্রাইস সেটা দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু বাড়েনি। যখন এই ক্রুড অয়েলের ট্রেড শুরু হয়েছিল তখন প্রায় 4 থেকে 5%-এর কাছাকাছি বেড়েছিল, কিন্তু তারপর আস্তে আস্তে পড়তে পড়তে এই মুহূর্তে 0.5%-এরও কম বাড়া রয়েছে। আর আগেই বলেছি এই মিডিল ইস্টে যা কিছুই হোক এই ব্রেন ক্রুডের মুভমেন্টের উপরই ইন্ডিয়ান শেয়ার মার্কেট নির্ভর করবে। আর সেই কারণেই আজকে নিফটি ফিফটি মাত্র 0.56% করেছে। তবে এই যে অ্যাটাক হয়েছে এর ফলে কিন্তু মার্কেট আরো খারাপ রিয়াক্ট করতে পারতো, কিন্তু মার্কেট এইটাকে সেরকম ভাবে কোনো গুরুত্বই দিচ্ছে না। কারণ দেখুন মার্কেট আগেও দেখেছে এই ধরনের যুদ্ধ লাগবে, এর ফলে ক্রুড অয়েলের দাম বাড়বে, কিন্তু আস্তে আস্তে আবার ক্রুড অয়েল ঠান্ডা হয়ে যাবে। এছাড়াও যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্স দেখতে পাচ্ছেন 0.62% পড়ে বন্ধ হয়েছে। তারপরে যদি নিফটি ব্যাংক দেখি এটা 0.34% পড়ে বন্ধ হয়েছে। আর এই যে
আজকে দেখতে পাচ্ছেন নিফটি পড়েছে। এতে কিন্তু এই ইউএস এর এয়ার স্ট্রাইকের থেকেও বেশি আমাদের যে ইন্ডিয়ান আইটি সেক্টরের কোম্পানিগুলো সেইগুলো বেশি এফেক্ট ফেলেছে। এর আগের দিনই দেখেছিলেন ইউএস এর মার্কেটে এসেন্সার যে কোম্পানিটা রয়েছে তাদের কোয়ার্টার 3 রেজাল্ট পেশ করেছিল এবং সেখানে কোম্পানির যে অর্ডার বুক সেটা পড়েছিল, যেই কারণের জন্য এসেন্সার এই শেয়ারটা প্রায় 7%-এর কাছাকাছি ক্র্যাশ করেছিল এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে এডিআর গুলো সেইগুলো খারাপ পারফর্ম করেছিল। আর আজকের দিনে দেখতে পাচ্ছেন এই নিফটি আইটি এটা প্রায় 1.5%-এর কাছাকাছি পড়েছে। আর এই নিফটি আইটি এটা বাজারের মধ্যে একটা বড় কন্ট্রিবিউট করে। তো এই নিফটি আইটি আজকে বাজারকে নিচে নামিয়ে নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আইটি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো যেমন এইচসিএল টেকনোলজি লিমিটেড এটা প্রায় 2.30% পড়েছে। তারপর যদি দেখেন ইনফোসিস লিমিটেড এটা 2.35% পড়েছে এবং উইপ্রো লিমিটেড এইটা 1.14% পড়েছে এবং বাকি যে আরো বড় বড় কোম্পানিগুলো রয়েছে যেমন টিসিএস, তারপর এলটিআই মিন্ট্রি, এইগুলো কিন্তু খারাপ পারফর্মই করেছে। এরপরে যদি সেক্টর ওয়াইজ দেখি, নিফটি অটো এইটা 0.92% পড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.20% পড়েছে। তারপর নিফটি এফএমসিজি এইটা 0.74% পড়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সব সেক্টরের থেকে বেশি এই নিফটি আইটি পড়েছে 1.5%-এর কাছাকাছি। তবে আজকে নিফটি মিডিয়া এই সেক্টরটা খুবই ভালো পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন 4.39% বেড়েছে। মেটালটাও কিছু বেড়েছে। ফার্মা একদম সামান্য পজিটিভে বন্ধ হয়েছে। বাকি মোটামুটি নেগেটিভ এবং পজিটিভের মিক্স দেখা গেছে। কিছু সেক্টর বেড়েছে এবং কিছু সেক্টর পড়েছে। এবং যদি টোটাল এনএসির মধ্যে দেখেন তাহলে 2995 খানা স্টক আজকে ট্রেড হয়েছে, যার মধ্যে নেগেটিভ স্টকের সংখ্যাই বেশি। 1545 খানা স্টক আজকে পড়েছে এবং 1364 খানা স্টক আজকে পজিটিভে বন্ধ হয়েছে। এবং যদি নিফটি 50-র মধ্যে দেখেন তাহলে 15 খানা স্টক আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 35 খানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে। আর নিফটির মধ্যে যে কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে সেগুলো হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি টেন্ডি লিমিটেড এটা 3.57% বেড়েছে। তারপর যদি দেখেন বেল এটা 3.22% বেড়েছে। তারপর হিন্ডালকো এটা 1.98%। তারপরে টাটা কনজিউমার এটা 0.96% এবং বাজাজ ফাইন্যান্স এটা 0.88% বেড়েছে। এরপরে যে স্টকগুলো পড়েছে সেগুলো হচ্ছে ইনফোসিস, প্রথমে দেখতে পাচ্ছেন এই আইটি সেক্টরে কাজ করা কোম্পানি 2.35% পড়েছে। তারপরে এইচসিএল টেক এটা 2.30% পড়েছে। এলএনটি পড়েছে 2.27। তারপরে হিরো মোটর কর্প এটা 2.10%। তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 1.52% এবং তারপরে দেখতে পাচ্ছেন এই টিসিএস, উইপ্রো এইগুলোই বেশি রয়েছে, মানে আইটি সেক্টরে কাজ করা কোম্পানিগুলোই আজকে বেশি পড়েছে। এরপরে যদি গ্লোবাল মার্কেট দেখুন, গ্লোবাল মার্কেটেও সেরকম খারাপ কোনো পারফরমেন্স দেখা যায়নি। যদি দেখেন ড্যাক্স এটা 0.82% পড়েছে, তো এমনি দিনেও তো এরকম পড়েই যায়। তারপরে কুর্সি দেখতে পাচ্ছেন 0.27% পড়েছে। তারপর ক্যাট 40 এটা প্রায় 1%-এর কাছাকাছি পড়া। ইউরো স্টক্স এটা 0.67% পড়েছে। তারপর জাপানের দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট টু নেগেটিভ বন্ধ হয়েছে। সাংহাইয়ের ইন্ডেক্স পজিটিভে রয়েছে। তারপরে যে হ্যাংসেং এর ইন্ডেক্স এইটাও পজিটিভে রয়েছে এবং কোসপি ইন্ডেক্স এটা 0.24% পড়েছে। মানে গ্লোবাল মার্কেটেও সেরকম খুব বড় নেগেটিভিটি কিন্তু দেখা যায়নি। এরপরে যদি ডাও জোন্সের ফিউচার্স দেখি, এইটাও দেখতে পাচ্ছেন সেরকম পড়েনি। এইটা তো মাঝে মাঝে নেগেটিভে চলে আসছে এবং মাঝে মাঝে পজিটিভেও চলে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 0.17% মাত্র পড়া রয়েছে। এরপরে স্টক ওয়াইজ আলোচনা করব। জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড এটা আজকের দিনে প্রায় 11.5%-এর কাছাকাছি বেড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? এইখানে দেখতে পাচ্ছেন এই জি এন্টারটেনমেন্ট এই কোম্পানিটা তাদের যে বিজনেসের আউটলুক মানে ভবিষ্যৎ পরিকল্পনা তাতে ভালো কিছু মন্তব্য করেছে। যেমন কোম্পানি বলেছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ তারা এই Z5 এর জন্য ব্রেক ইভেন পয়েন্টে চলে যাবে। মানে কোম্পানি আগে লস করেছিল সেইখান থেকে পজিটিভে চলে যাবে। কোম্পানির এই যে Z5 বিজনেস বা G5 বিজনেস এইটা এই কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারেই তাদের যে ব্রেক ইভেন পয়েন্ট সেটা দেখাতে পারে। এর আগে কোম্পানির এই যে বিজনেসটা তাদের যে ইবিআইটি দিয়ে রয়েছে সেখানে 548 কোটির লস দেখিয়েছিল। এছাড়াও যদি দেখেন কোম্পানির যে মার্কেট শেয়ার সেটাও কিন্তু বেড়েছে। এর আগে কোম্পানির মার্কেট শেয়ার ছিল 16.8%, সেইখান থেকে বেড়ে হয়েছে 17.5% এবং কোম্পানি আশা করছে তাদের যে অ্যাড রেভিনিউ সেটা এই বছরে 8% থেকে 10% বৃদ্ধি পাবে। এবং মার্জিনের দিক থেকে যদি দেখেন তাহলে কোম্পানি আশা করছে এদের যে মার্জিনের রেঞ্জ সেটা 18% থেকে 20%-এর মধ্যে থাকবে, যেটা এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ ছিল 14.6%। এছাড়াও যদি দেখেন কিছুদিন আগে এই কোম্পানিটা এই যে ফুললি কনভার্টেবল ওয়ারেন্টস এর মাধ্যমে তাদের যে শেয়ার হোল্ডিং সেটা 4% থেকে বাড়িয়ে প্রায় 18%-এর কাছাকাছি করেছে এবং যের জন্য কোম্পানিটা 2237 কোটি টাকা ইনফিউজ করেছে। তো বুঝতে পাচ্ছেন এই কোম্পানিটা ভবিষ্যতে তাদের যে বিজনেস সেটাতে প্রফিটেবল হতে পারে। সেই কারণের জন্যই মার্কেট আগে ভাগেই এতে রিয়াক্ট করেছে এবং আজকের দিনেই প্রায় 11.5%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে দেখবো এই সিসিএল প্রোডাক্ট ইন্ডিয়া লিমিটেড এটা তো দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 4.5%-এর কাছাকাছি বেড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? কোম্পানিটা দেখতে পাচ্ছেন এদের যে একটা মালগুড়ি ব্র্যান্ড আছে তার আন্ডারে
আন্ডারে একটা নতুন ইন্ডিয়ান স্ন্যাক্স লঞ্চ করেছে। এই 19/6/2025 দেখুন কোম্পানিটা সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স নামের একটা প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছে। তো বুঝতে পারছেন এই যে প্রোডাক্ট, এইখান থেকেও কোম্পানির কিছু রেভিনিউ আসতে পারে এবং এইখান থেকেও কোম্পানির প্রফিট বাড়তে পারে। তো সেই কারণের জন্যই স্টকটা বেড়েছে। এরপরে দেখবো জেন টেকনোলজি লিমিটেড, আজকের দিনে তো 5%-এর আপার সার্কিট লাগিয়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে, এর আগের দিনই কভার করেছিলাম। এই যে জেন টেকনোলজি, এই শেয়ারটা এই টিসা এরোস্পেস এইটা অ্যাকুইজিশনের মাধ্যমে ইউএভি বা আনম্যান এরিয়াল ভেহিকেল এই সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে। মানে এই কোম্পানিটাও একটা নতুন বিজনেসে আবার পা রাখতে চলেছে। এরপরে দেখবো আরো একটি ড্রোন সেগমেন্টে কাজ করা কোম্পানি আইডিয়া ফোর্স টেকনোলজি লিমিটেড, আজকের দিনে 10%-এর কাছাকাছি বেড়েছে। কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই ভারত সরকারের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে তাদের তরফ থেকে 137 কোটি টাকা মূল্যের একটি নতুন অর্ডার পেয়েছে, যেখানে এই কোম্পানিটাও ভারত সরকারের জন্য ছোট সাইজের ইউএভি বা আনম্যান্ড এয়ার ভেহিকেল তৈরি করবে। এরপরে যদি দেখেন দুটো কোম্পানি, এই ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমস লিমিটেড, এইটা আজকের দিনে 7.5%-এর ওপরে বেড়েছে। তারপরে এই চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এইটা 11%-এর ওপরে বেড়েছে। আর এই দুটো কোম্পানি অয়েল রিফাইনিং এই সেক্টরে কাজ করে থাকে এবং এরা অয়েল রিফাইনিং করে ইন্ডিয়াতে তো সরবরাহ করেই, এছাড়াও ফরেন কান্ট্রিতেও এই যে রিফাইন প্রোডাক্ট সেগুলো এক্সপোর্ট করে থাকে। আর এইখানে দেখতে পাচ্ছেন ইএস সিকিউরিটি, এই যে ব্রোকারটা রয়েছে তারাই কোম্পানিগুলোর জন্য ভালো রেটিং দিয়েছে। এই ইএস সিকিউরিটি বলছে অ্যান ইনক্রিজ ইন রিফাইনিং প্রোডাক্ট রিয়েলাইজেশন ফর পেট্রোল অ্যান্ড ডিজেল, রুপি ডিপ্রিসিয়েশন এগেনস্ট দ্য ইউএস ডলার অ্যান্ড আনচেঞ্জ ফুয়েল রিটেল প্রাইস অ্যান্ড পারসিস্টেন্ট এলপিজি বার্ডেন, এর কারণের জন্য এই যে স্টকগুলো ভালো পারফর্ম করতে পারে। তো এই ইএস সিকিউরিটি কি বলতে চাইছে, এরা বলতে চাইছে এই যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এর কারণের জন্য রিফাইনিং যে প্রোডাক্ট মানে পেট্রোল ডিজেল এইগুলোর দাম বেড়েছে। তো কি হবে, কোম্পানি বেশি দামে এই যে প্রোডাক্ট সেগুলো সরবরাহ করতে পারবে। এছাড়া যদি দেখেন এই যে রুপি সেটাও কিন্তু দুর্বল হচ্ছে। তো এর কারণে কি হবে, ধরুন আগে এই কোম্পানিটা বিদেশে 1 লিটার তেল সরবরাহ করত এবং ধরুন সেই 1 লিটার তেলের বদলে এই কোম্পানিটা $1 নিত, এখনো কিন্তু সেই $1 নিচ্ছে। কিন্তু কি হচ্ছে, এর আগে এরা যখন ডলারকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করতো তখন $1-এর বদলে এরা 84 টাকা পেত এবং এখন সেই $1 যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করতে যায় তাহলে তারা 86 টাকা পাচ্ছে। তো কি হচ্ছে, এদের যে প্রফিট সেটা বেড়ে যাচ্ছে। এছাড়াও যদি দেখেন যেই কোম্পানিগুলো ভারতীয় মার্কেটে এই পেট্রোল পাম্পে পাম্পে তেল বিক্রি করে তারা কিন্তু চট করে এই তেলের দাম সেটা বাড়াতে পারে না, কারণ দেখুন এর উপর গভর্নমেন্টের কন্ট্রোল থাকে। কিন্তু এই যে কোম্পানিগুলো এদের উপর গভর্নমেন্ট কিন্তু সেরকম প্রেসার দেয় না, কারণ এরা তেল রিফাইন করে তারপরে সেগুলো বিক্রি করে। তো এদের উপর সেরকম কিন্তু কোনো চাপ পড়বে না, কারণ দেখুন এরা যে ক্রুড অয়েল আনছে সেই ক্রুড অয়েলের দামও যদি বেড়ে যায় না, এরা কিন্তু সেটা পরবর্তী যে কাস্টমার তাদের উপর চাপিয়ে দেবে। তো সেই কারণে ইএস সিকিউরিটি এরা বলতে চাইছে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে এতে কিন্তু সিপিসিএল এবং এমআরপিএল এই কোম্পানি দুটোরই লাভ হবে। এরপরে যদি দেখেন কেপিন টেকনোলজি লিমিটেড, এইটা 3.33% বেড়ে বন্ধ হয়েছে। এই দেখতে পাচ্ছেন ব্রোকারেজ ফার্ম জেব্রিস এই স্টকটাকে বাই রেটিং দিয়েছে, কারণ দেখুন এখন বাজার প্রায় টপ লেভেলের কাছে আছে এবং এই কেপিন টেকনোলজি এটা কোন সেক্টরে কাজ করে থাকে, এইটা মূলত শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। দেখতেই পাচ্ছেন বড় বড় যে আইপিও আসছে সেগুলোকে কিন্তু এই কেপিন টেকনোলজি এটাই ম্যানেজ করে থাকে। আর যার কারণে জেব্রিস এরা মনে করছে এই কোম্পানিটা ভালো পারফর্ম করতে পারে এবং এদের যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে 1460 আর কোম্পানিটা প্রায় 1300 কাছাকাছি চলছে। মানে জেব্রিস মনে করছে কেপিন টেকনোলজি এই শেয়ারটা এখান থেকে অনেকটাই বাড়তে পারে। এরপরে নেভি সেক্টরে কাজ করা কিছু কোম্পানি আজকে ভালো পারফর্ম করেছে, যেমন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এটা প্রায় 3.23% বেড়েছে। তারপর কোচিন শিপইয়ার্ড লিমিটেড এটাও 2.5%-এর কাছাকাছি বেড়েছে। মাঝগাঁও ডক এটা 3.25%-এর কাছাকাছি বেড়েছে। তারপর জিআরএসি এটা 6.5%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে যদি দেখেন এই আর ইনফ্রা এবং ইয়েস ব্যাংক এই দুটো কোম্পানির জন্যই ভালো খবর এসেছে। এইখানে যদি নিউজে দেখেন দেখতে পাচ্ছেন এই আর ইনফ্রা এইটা আজকের দিনে 3% বেড়েছে। কি কারণে বেড়েছে, কারণ এদের যে একটা সাবসিডিয়ারি রয়েছে তারা এই ইয়েস ব্যাংকের কাছ থেকে কিছু ধার নিয়েছিল এবং সেটা 273 কোটি টাকায় সেটেলও করে দিয়েছে। তো এর ফলে কি হচ্ছে, এই যে আর ইনফ্রা এদের যে ধারের পরিমাণ সেটাও কমছে এবং ইয়েস ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন তাহলে এদের অ্যাকাউন্টে নতুন করে কিছু টাকাও যোগ হচ্ছে। এরপরে বিএসসি লিমিটেড আজকের দিনে 3%-এর কাছাকাছি বেড়েছে। তো এর বাড়ার কি কারণ রয়েছে, দেখুন আমাদের যে নিফটি 100 এই ইন্ডাইসেসটা রয়েছে এরা কিন্তু কিছুদিন ছাড়া ছাড়াই তাদের যে পোর্টফোলিও সেটা রিব্যালেন্সিং করে, মানে কিছু স্টক তাদের পোর্টফোলিও থেকে বার করে দেয় এবং নতুন করে কিছু স্টক তাদের পোর্টফোলিওতে ঢোকায়। তো এই রিপোর্টের মাধ্যমে এটাই জানা যাচ্ছে
পাচ্ছে এই ইন্ডাইসেসটা পরবর্তী যে রিব্যালেন্সিং হবে সেখানে এই বিএসসি লিমিটেড স্টকটাকে তাদের পোর্টফোলিওতে ঢোকাতে পারে। এরপরে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড, এই স্টকটার তো শেয়ার হোল্ডাররা একেবারেই ফেঁসে গেছেন। দেখতে পাচ্ছেন আজকের দিনেও 5.5% কাছাকাছি পড়েছে। আর দেখুন এই ওলা ইলেকট্রিক এর যে প্রমোটার রয়েছে তারা কিন্তু বারবার ব্লক ডিলের মাধ্যমে তাদের যে শেয়ার সেগুলো বিক্রি করছে। এছাড়াও যদি দেখেন কোম্পানির যে গাড়ির সেলস সেটাও কমে যাচ্ছে, রেভিনিউ কমছে এবং লস সেটাও কিন্তু বাড়ছে। এবং এই কোম্পানিতে আজকের দিনেও একটা ব্লক ডিল হয়েছে। দেখতে পাচ্ছেন ওলা ইলেকট্রিক শেয়ার প্রাইস হিট অল টাইম লো আফটার ব্লক ডিল। আর আজকের দিনেই এই কোম্পানির 44 লাখ শেয়ার এই ব্লক ডিলের মাধ্যমে হাত বদল হয়েছে এবং তার যে ফ্লোর প্রাইস সেটা রাখা হয়েছিল 44 টাকা 10 পয়সা পার শেয়ার। আর সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন সেই দামেরও নিচে এই স্টকটা চলে গেছে। কারণ দেখুন এই স্টকটার জন্য ভালো কোনো খবর কিন্তু আসছে না, যা খবর আসছে সবই নেগেটিভ খবর। কিছুদিন আগেই দেখেছিলেন এই যে ওলা ইলেকট্রিক এর যে প্রমোটার এরা এদের এআই সেক্টরের জন্য কিছু কোম্পানির থেকে লোন দিয়েছিল, আর এই শেয়ারের দাম কমে যাওয়ার জন্য এই ওলা ইলেকট্রিকের যে প্রমোটার তারা সেই লোন দাতাদের 20 কোটি টাকা দিতে বাধ্য হয়েছিল। এরপরে যদি দেখি এলটি ফুডস লিমিটেড, এইটা প্রায় 6% কাছাকাছি পড়েছে। তো এর পড়ার কি কারণ রয়েছে? দেখতে পাচ্ছেন এলটি ফুড শেয়ারস ডাইভ 10% as US slabs 340% ডিউটি অন সাবসিডিয়ারি এক্সপোর্ট। আর এটা কোন পিরিয়ডের জন্য? দেখতে পাচ্ছেন দা পিরিয়ড বিটুইন জানুয়ারি এন্ড ডিসেম্বর 2023। দেখতেই পাচ্ছেন ইউএস এর যে ডিপার্টমেন্ট অফ কমার্স রয়েছে তারাই কিন্তু এই যে অর্গানিক সোয়াবিন মিলস রয়েছে তার উপর 340% সিভিডি বসিয়ে দিয়েছে, মানে অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়ে দিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে? ধরুন এই এলটি ফুডস এই কোম্পানিটা এই জানুয়ারি এবং ডিসেম্বর 2023 এর মধ্যে আমেরিকাতে 100 টাকার মাল এক্সপোর্ট করেছিল, তো তার উপর 340% এই সিবিডি দিতে হবে, মানে 100 টাকার প্রোডাক্টের যে দাম সেটা গিয়ে দাঁড়িয়েছে 440 টাকায়। আর কোম্পানি নিজেই বলছে এই সময়ের মধ্যে তারা এই ইউএসএ 50 কোটি টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছিল। তো তার ফলে কি হবে? এর 340% এক্সট্রা মানে 170 কোটি টাকা এই কোম্পানিটাকে আবার এই সিভিডির জন্য পেমেন্ট করতে হবে। এরপরে অ্যাস্ট্রাল লিমিটেড, এইটা তো 4.5% এর কাছাকাছি পড়েছে। তারপর ডক্টর লালপাল ল্যাব, এটাও 4.5% এর কাছাকাছি পড়েছে। তারপর সিমেন্স ইন্ডিয়া লিমিটেড, এইটা দেখতে পাচ্ছেন এটা 4% এর কাছাকাছি পড়েছে। তারপর সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল, এটা 1.5% এর কাছাকাছি পড়েছে। এরপরে যদি দেখেন আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো রয়েছে তাদের জন্য খুবই ভালো খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই আরবিআই কার্ডস স্মল ফাইন্যান্স ব্যাংক লেন্ডিং রিকোয়ারমেন্ট টু প্রায়োরিটি সেক্টর, মানে আরবিআই এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলোর জন্য পিএসএল এর যে লিমিট সেটা কমিয়েছে। আর এটা স্মল ফাইন্যান্স ব্যাংক এগুলোর জন্য ভালো না খারাপ? নিশ্চয়ই ভালো। এই পিএসএল লিমিট মানে কি? মানে আরবিআই কিন্তু সব ব্যাংকগুলোকেই বেঁধে দেয় যে কিছু প্রায়োরিটি সেক্টরকে এত পার্সেন্টেজ লোন অবশ্যই দিতে হবে। মানে ধরুন আরবিআই বলে দিল আপনারা যত পরিমাণে লোন দেন তার এত পরিমাণ এই প্রায়োরিটি সেক্টর মানে এগ্রিকালচার, তারপর এডুকেশন, তারপর হোম লোন, তারপর যে এমএসএমই এই সেগমেন্টগুলোকে অবশ্যই দিতে হবে এবং তারপরে বাকি সেক্টরগুলোকে আপনারা লোন দিতে পারেন। এর ফলে কি হতো? ব্যাংকগুলোর ওপর কিন্তু একটা প্রেসার তৈরি হয়ে যেত, তারা নিজেদের ইচ্ছা মতো লোন সবাইকে দিতে পারতো না। আর সেই যে রেশিও সেটাই কিন্তু আরবিআই কমিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এর আগে এই যে পিএসএল লিমিট সেটা ছিল 75%, মানে এই যে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো রয়েছে এদেরকে এই 75% লোন শুধুমাত্র এই যে প্রায়োরিটি সেক্টর এদেরকেই দিতে হতো, আর মাত্র 25% লোন তারা বাকি সেক্টরে দিতে পারতো। আর সেখানে দেখতে পাচ্ছেন এই আরবিআই সেই লিমিট কমিয়ে করেছে 60%, মানে এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো এখন মাত্র 60% এই যে প্রায়োরিটি সেক্টর সেইগুলোকে লোন দেবে এবং 40% নিজেদের ইচ্ছা মতো লোন দিতে পারবে। তো বুঝতে পারছেন বাকি যে 40% তার উপর তারা বেশি সুদে লোন দিতে পারবে, যেটা অবশ্যই কোম্পানির জন্য ভালো। আর এই কারণেই দেখতে পাচ্ছেন এই যে ব্রোকারেজ ফার্ম মর্গান স্ট্যানলি রয়েছে তারা কিন্তু বলেছে আরবিআই এর এই যে মুভ সেটা কিন্তু এই যে স্মল ফাইন্যান্স ব্যাংক সেগুলোর জন্য খুবই ভালো হবে। আর আরবিআই এর এই পদক্ষেপের পর আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে কিছু স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো রয়েছে সেগুলো ভালো পারফর্ম করেছে। যদি দেখেন এই এউ স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এটা প্রায় 0.21% বেড়েছে। তারপর এই যে জানা স্মল ফাইন্যান্স ব্যাংক এটা প্রায় 4.5% এর কাছাকাছি বেড়েছে। তারপর উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এটা 0.17% বেড়েছে। এবং যদি দেখেন এই ইকুইটা স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এটা প্রায় 5.5% এর কাছাকাছি বেড়েছে। এর পরবর্তী ভিডিওতে আরো স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।